নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। এই রাজ্যের 5টা জেলা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, এই 5টা জেলা সবগুলোকে ছুঁয়ে আছে 2216 কিলোমিটারের এক কাঁটা তারের বেড়া। কিন্তু সেই বেড়া কি সত্যি আমাদের সুরক্ষিত করতে পারছে, কিংবা আমাদের সুরক্ষিত রাখতে পারছে? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এই বিশাল আন্তর্জাতিক সীমান্ত, যাকে ইন্টারন্যাশনাল বর্ডার বলা হয়, শুধু কৃষি জমি আর নদীপথ, যেমন ধরুন পদ্মা, ইচ্ছামতি, রায়বঙ্গলা, এমনটা কিন্তু নয়। এটা এখন আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের সবচেয়ে লাভজনক, সবচেয়ে বড়, সবচেয়ে হিংসাত্মক করিডোর হয়ে উঠছে। আমরা যে অপরাধ সাম্রাজ্যের কথা বলছি, সেটা কিন্তু শুধু চোরাচালান নয়, এর জাল ছড়ানো রয়েছে রাজনীতি আর সমাজের অনেক অনেক গভীরে। আপনি শুনলে চমকে যাবেন, এটা শুধু সোনার বিস্কুট বা ফেন্সিডিলের কারবার নয়, এটা অত্যন্ত আধুনিক, বহুমুখী এবং বহুস্তরীয় অপরাধী ইকোসিস্টেম। সোনা চোরাচালান, মাদক পাচার, এমনকি মানব পাচার কিংবা হিউম্যান ট্রাফিকিং, এমনকি টেকনোলজি ভিত্তিক নিষিদ্ধ সামগ্রীর কারবার, সব একসঙ্গে চলছে এই সীমান্তে, এই ভারত বাংলাদেশ সীমান্তে, যেটা বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে। এবং এই 5 জেলা, যে 5 জেলার কথা আপনাদের বললাম, এই 5 জেলা ধরেই, এই 5 জেলা বরাবর অপরাধের এক চরম সিন্ডিকেট তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে বিএসএফ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিংবা ইডি, এর মতো ভারতীয় সংস্থাগুলির তৎপরতা বেড়েছে। ইডি, বিএসএফ তারা এখন আরও বেশি তৎপর, যার ফলস্বরূপ অনেক বড় বড় সিন্ডিকেট ধরা পড়ছে, যাদের সম্পত্তি 1 কোটি টাকারও বেশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং। নভেম্বর 2025-এ ইডির একটি মেগা অভিযানে কি কি ধরা পড়লো বলুন তো? 1 কোটি টাকারও বেশি নগদ আর একাধিক বিলাসবহুল গাড়ি? না 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 না, আরও অনেক কিছু ধরা পড়েছে। হ্যাঁ, একটা জাগুয়ার গাড়ি, একটা সেডান, একটা ল্যান্ড রোভার এসইউভি পাওয়া গিয়েছিল। আর এই সব কিছুই চলছিল একটি অত্যন্ত সফিস্টিকেটেড সেক্স ট্রাফিকিং র্যাকেটের আড়ালে। সেক্স র্যাকেটের আড়ালে এই সমস্ত কিছু পাচার হচ্ছিল। এই সিন্ডিকেটের জাল কতদূর ছড়ানো? এই র্যাকেটের মূল ঘাঁটি সীমান্তে নয়, কলকাতা এবং আশপাশের জেলার বার কাম ডান্স এস্টাবলিশমেন্টগুলো, কিংবা ডান্স বার যেগুলোকে বলি, সেখান থেকে শুরু, সেখান থেকে ছড়ানো এই বিরাট জাল। এই মানব পাচারের ফ্রন্ট হিসেবে, কিংবা এই মানব পাচারের সামনের ফাসাড হিসেবে এই ডান্স বারগুলোই ব্যবহৃত হয়। পাচার করা হতো মহিলাদের বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং নেপাল থেকে এনে। মহিলা ও নাবালিকাদের এই সমস্ত জায়গা থেকে এনে পাচার করা হতো। এদের বৈধ চাকরির স্বপ্ন দেখিয়ে জোর করে যৌন ব্যবসায় নামানো হতো। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কিংবা এনআইএ সম্প্রতি একটি ঘটনায় 10 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং নোটিশ করে সেই কথা জানিয়েওছে। একজন নাবালিকা বাংলাদেশি মেয়েকে পাচার করে উড়িষ্যা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল, তাকে ভয় দেখানো হয়েছিল, আর তাকে ঋণের জালে কিংবা ডেট বন্ডেজ, সেই ঋণের জালে জড়িয়ে ফাঁসিয়ে এই শিকারীরা তাদের শিকারকে, তাদের টার্গেটকে নিয়ন্ত্রণ করত। একটা নতুন এবং ভয়ঙ্কর প্রবণতা বাড়ছে। কি সেই ভয়ঙ্কর প্রবণতা? দেখুন, গত কয়েক দশক ধরে এই জিনিস ঘটেনি, যে জিনিস 2025 সালে ঘটছে। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ নতুন কিছু নয়, বরং শত শত নথিবিহীন, কাগজবিহীন বাংলাদেশি নাগরিক আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কেন এই উল্টো স্রোত? কারণ একটাই, এই রাজ্যে এসআইআর কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল এবং আধার যাচাইয়ের কড়াকড়ি শুরু হয়েছে, এবং সেই কারণে ধরা পড়ার ভয় বাড়ছে। তাই যারা এসছিলেন তারা আবার সেই পথেই ফিরে যাওয়ার চেষ্টা করছে। মাঝ নভেম্বর 2025-এ শুধু উত্তর 24 পরগনার জিরো লাইনের কাছে প্রায় 500 বাংলাদেশি নাগরিক আটকে ছিল। বিএসএফ আধিকারিকরা প্রকাশ্যে স্বীকার করেছেন যে এই ফেরা মানুষগুলোর সবাই শুধু অর্থনৈতিক আদিবাসী নন। গোয়েন্দা তথ্য বলছে এদের মধ্যে এমন লোকও থাকতে পারে যাদের অপরাধমূলক পটভূমি আছে, বা যারা দুই দেশের চরমপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত। নিরাপত্তা কর্মকর্তারা ভয় পাচ্ছেন অপরাধীরা এই প্রত্যাবর্তনের সুযোগ নিয়ে
নজরদারি এড়াতে পারে। মানবাধিকার কিংবা একেবারে হিউম্যানিটেরিয়ানের গ্রাউন্ড থেকে কিংবা মানবাধিকারের দিক থেকে আরেকটি মর্মান্তিক ছবিও আমাদের সামনে আসছে, সেটা হলো সোনার যারা চোরাচালানকারী করে কিংবা যারা সোনা চোরাচালান করে নাবালকদের ব্যবহার করছে, বাচ্চাদের ব্যবহার করছে, শিশুদের ব্যবহার করছে। সোনা পাচার এখনো সবচেয়ে লাভজনক ব্যবসা। মালদা জেলায় বিএসএফ সম্প্রতি একজন নাবালককে ধরেছিল যার কাছে 11টি সোনার বিস্কুট ছিল। সিন্ডিকেটগুলি ইচ্ছাকৃতভাবে এদের নিয়োগ করেছে, কারণ নাবালকদের আইনি পরিণতি তুলনামূলকভাবে কম। তাদের জুভেনাইল কাস্টাডিতে পাঠানো হয়, বেশি সাজা হয় না। এই কারণে বাচ্চাদের দিয়ে, 18 বছর কম বয়সীদের দিয়ে সোনার বিস্কুট আদান প্রদান কিংবা স্মাগলিং করা হচ্ছে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার করিডোর এই পাচারের মেন জোন কিংবা মুখ্য ফ্রন্ট, মূল রুট। এই রুট দিয়েই কিন্তু সোনার চোরাচালানকারীরা তাদের গোটা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কিভাবে পাচার হয় সোনা? শরীরের গোপন অংশে, জুতোর ভেতরে, জামা কাপড়ের আড়ালে বা কৃষি পণ্য চালানের মাধ্যমে এই সোনার বিস্কুটগুলোকে পাচার করা হয়। সিন্ডিকেটগুলি সীমান্তে থাকা তাউট বা দালালদের সাথে সমন্বয় করে, যারা বিএসএফ এর টহলদারির সময় সঠিক খবর দেয়। বিএসএফ কখন কোথায় টহলদারি করছে সেই খবরটা দেয়। একটা ভয়াবহ তথ্য বলছে 2025-এ যে সোনা উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য 50 লক্ষেরও বেশি। কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে এটা আসল পাচারের পরিমাণের মাত্র 10%-রও কম। এর থেকে অনেক বেশি টাকার সোনা এই বর্ডার দিয়ে আদান প্রদান হচ্ছে, চোরাচালানকারীরা স্মাগলিং করছে। সোনা মাদকের বাইরে আরেকটা বড় ব্যবসা চলছে, তা হলো টেকনোলজি। শুনলে অবাক হবেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলি থেকে চুরি যাওয়া শত শত স্মার্টফোন, যাদের মূল্য প্রায় 85 লক্ষ টাকা, 75 থেকে 85 লক্ষ টাকা, সেগুলি এই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। তদন্ত বলছে প্রতি মাসে প্রায় 2000-এর বেশি ডিভাইস পাচার হচ্ছে। কলকাতা এবং শিলিগুড়িতে এই চুরি যাওয়া ফোনগুলি মুছে ফেলা হচ্ছে কিংবা ওয়াইপ করা হচ্ছে এবং নতুন করে প্যাকিং করা হচ্ছে, আর তারপর মালদা, উত্তর 24 পরগনা হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। ভারতের দিক থেকে বাংলাদেশে পাচার হওয়া প্রধান মাদক দ্রব্যটি হলো কি বলুন তো? ফেন্সিডিল কাফ সিরাপ। কোডিন ভিত্তিক কাশির সিরাপ, ফেন্সিডিল কাফ সিরাপ। পশ্চিমবঙ্গ, বিহার, আসামের ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে জাল প্রেসক্রিপশন ব্যবহার করে সিন্ডিকেটগুলো এটা সংগ্রহ করছে। নদী পথে মোটর চালিত নৌকা বা পায়ে হেঁটে এগুলো পাচার হয়ে যাচ্ছে। সোনা পাচার হচ্ছে, মাদক পাচার হচ্ছে, টেকনোলজি পাচার হচ্ছে, স্মার্টফোন পাচার হচ্ছে, এবং তার থেকেও বড় মানব পাচার হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, সেক্স র্যাকেট চলছে। এই সমস্ত কিছু চলছে বাংলার বুকের ওপর দিয়ে। এই বিশাল অপরাধ সাম্রাজ্য কিভাবে দিনের পর দিন টিকে আছে? প্রশ্নটা খুব সরল এবং প্রশ্নটা একটাই, কে তাদের রক্ষা করছে? এদের কারা রক্ষা করছে? কাদের হাত এদের মাথায় আছে? নভেম্বর 2025-এ ইডির তদন্ত দেখা যাচ্ছে এই পাচারকারীরা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সম্পর্ক রাখে। এই নেতারা কি দিত? পুলিশি অভিযানের আগাম খবর, তদন্তে হস্তক্ষেপ করত, নাকি সেফ হাউস বা গোপন আস্তানার জন্য সুরক্ষা দিত? ফ্রন্ট ব্যবসা চালানোর জন্য পারমিট এবং লাইসেন্স কি এরাই পাইয়ে দিত? এই রাজনৈতিক অপরাধী যোগসাযোগই কি এনফোর্সমেন্টের সবচেয়ে বড় বাধা? ফিরছি একটা ছোট্ট বিরতির পর, কারণ এই বিরতির পর এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট গোটা বাংলা সীমান্ত জুড়ে এই মুহূর্তে অ্যাক্টিভেট, সেই চোরাচালান কিংবা সেই স্মাগলিং সিন্ডিকেটের কাঠামো কিভাবে তারা কাজ করে, এই পিরামিডের একেবারে মাথায় রয়েছে দেখুন কিংপিন বা কন্ট্রোলাররা, যারা কলকাতা এবং বড় জেলা সদর দপ্তর থেকে গোটা অপারেশন আর রাজনৈতিক সংযোগগুলি পরিচালনা করে। মাঝখানে রয়েছে লেফটেন্যান্টরা, যারা সীমান্তর লজিস্টিক্স আর রিক্রুটমেন্ট দেখে, আর সবার নিচে আছে কুরিয়ার বা খচ্চর, যাদেরকে ইংরেজিতে বলা হয় মিউলস, যারা প্রায়শই নাবালক বা গরিব অভিবাসীদের
আসল সীমান্ত পারাপারের কাজটি করায়। মাথার ওপর কিংপিনরা, মাঝখানে সেই লজিস্টিক সাপ্লায়াররা, আর একেবারে নিচে মিউলস কিংবা কুরিয়ার, যারা এই সীমান্ত পারাপারটা করে, জিনিসপত্র একেবারে ফিজিক্যালি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চোরাচালান করে, স্মাগল করে। আমাদের সীমান্তের সুরক্ষা শুধু স্থানীয় অপরাধের উপর নির্ভর করে না, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতাও একটা বড় ফ্যাক্টর। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং নভেম্বরের মাঝামাঝি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় সীমান্ত বরাবর উত্তেজনা বাড়িয়েছে। বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন সীমান্ত নীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে, যা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও কঠিন করে তুলেছে। যদিও 2030 সালের অগাস্টে ভারত বাংলাদেশ সীমান্ত সমন্বয় সম্মেলনে অপরাধ দমনের জন্য যৌথ টহল এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ঘরোয়া অস্থিরতার কারণে এটি আর বাস্তবে পরিণত হয়। ভারতেও বিভিন্ন এজেন্সি, বিএসএফ, ইডি, এনআইএ, ডিআরআই, স্টেট পুলিশ, তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আইনি সীমানা নিয়ে বিতর্ক এবং তথ্যের আদান প্রদানে ঘাটতি এখনও রয়েছে। আমরা এতক্ষণ সোনা, মাদক আর মানুষের কথা বললাম, কিন্তু আপনারা কি মনে করেন এই অপরাধের জাল কেবল টাকা রোজগারের জন্যই পাতা হয়েছে? গোয়েন্দা সংস্থাগুলির কাছে এমন ডকুমেন্টেশন আছে যা আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। সেই মানুষগুলো যারা রাতের অন্ধকারে পাচারের জন্য জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করছে, তারা কি শুধু মানব পাচারের জন্যই কাজ করছে? না, ইন্টেলিজেন্স রিপোর্ট স্পষ্ট বলছে সন্ত্রাসী সন্দেহভাজন ব্যক্তিরা আমাদের এই মানব পাচারের রুটগুলোকে ব্যবহার করে ভারতে অনুপ্রবেশও করছে। অর্থাৎ যে রুট দিয়ে স্মাগলিং হয় সেই রুট দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশও করে। বুঝছেন কত বড় সর্বনেশে খেলা চলছে? মানব পাচারের সিন্ডিকেট তৈরি করা, এই জাল পরিচয়পত্র এবং আধার কার্ড তৈরির পরিকাঠামো কেবল পাচারকারীরাই কিংবা পাচারকারীদেরকেই সাহায্য করছে না, এটা সন্ত্রাসবাদী অনুপ্রবেশ এবং গুপ্তচর বৃত্তির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। সীমান্ত লঙ্ঘন এবং চোরাচালান আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে দুর্বল করে দিচ্ছে, যা ভবিষ্যতের আরও গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের পথ তৈরি করতে পারে। বিশ্বাস করুন বা না করুন, সীমানার কিংবা সীমান্তবর্তী গ্রামের গরিব কুরিয়ারদের ধরতে পারলেও এই সাম্রাজ্যের আসল নিয়ন্ত্রণকারী কিংবা কিংপিন, সেই কিংপিনরা কিন্তু বহাল তবিয়তে রয়েছে আমাদেরই কলকাতা এবং রাজ্যের প্রধান শহরগুলিতে। তারা শেল কোম্পানি, বেনামি লেনদেন এবং বিলাসবহুল সম্পত্তি কেনার মাধ্যমে এই পাচারের টাকা সাদা করছে। পাচার থেকে পাওয়া অর্থ দিয়ে বার এবং রেস্টুরেন্ট ব্যবসা চলছে ফ্রন্ট হিসেবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই অর্থ এবং রাজনৈতিক সংযোগের উৎসগুলোকে আঘাত করছি, ততক্ষণ বিশ্বাস করুন সীমান্ত সুরক্ষিত হবে না। যতই বিএসএফ টহল দিক আর যতই সেখানে সেনা নামান, যতক্ষণ না এই ক্রাইম নেক্সাস ভাঙা যাচ্ছে, সীমানার সুরক্ষা কিন্তু হবে না। বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? বিশেষজ্ঞরা বলছেন এনফোর্সমেন্ট সাফল্যের জন্য এখন প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে, বিশেষ করে নদীপথগুলিতে। মানব পাচারের জন্য ডেডিকেটেড বিশেষ ইউনিট তৈরি করতে হবে এবং সাক্ষীদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম শুরু করতে হবে। সিন্ডিকেটেড অর্থ ব্যবস্থা ভেঙে দিতে সম্পদ বাজেয়াপ্ত কিংবা অ্যাসেট সিজার, এই প্রক্রিয়াগুলো জোরদার করতে হবে, আইন বলবৎ করতে হবে। ভবিষ্যতের পরিস্থিতি কি? গোয়েন্দারা পূর্বাভাস দিচ্ছে কিংবা গোয়েন্দা পূর্বাভাস বলছে এনফোর্সমেন্টের চাপ বাড়লে সিন্ডিকেটগুলি আরও চতুর হবে, তারা রুট বদলাবে এবং তাদের কাজের পদ্ধতিতে আরও নিরাপত্তা আনবে। সবচেয়ে বড় আশঙ্কা টেকনোলজি ভিত্তিক চোরাচালান, যেমন ড্রোন ব্যবহার, এনক্রিপ্টেড যোগাযোগ আগামী বছরগুলিতে আরও বাড়বে। যদি আধার যাচাইকরণ বা সিএএ সংক্রান্ত নীতি কঠোর হয়, তবে বাংলাদেশ থেকে আরও বড় আকারে শরণার্থীদের ঢেউ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো অপরাধ সাম্রাজ্য বা সিন্ডিকেট, যা সোনা থেকে মানুষ পর্যন্ত সব কিছুর কারবার করে, আমাদের রাজ্যের অর্থনীতির সমান্তরালে একটি কালো অর্থনীতি কিংবা ব্ল্যাক ইকোনমি তৈরি করছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তর এই নেটওয়ার্কগুলি বহুমুখী এবং অত্যন্ত গভীর রাজনৈতিক অপরাধী সংযোগের সঙ্গে জড়িত। এই সাম্রাজ্য কাঁটাতার বা নদীর স্রোতকে ভয় পায় না।
এরা ভয় পায় না বিএসএফ এর টহলদারি, কারণ এদের কাছে রাজনীতি থেকে শুরু করে কিনে নেওয়া সুরক্ষা আর এদের নেটওয়ার্কের জাল সমাজের শিরায় শিরায় ছড়ানো আছে। এই নেক্সাস অত্যন্ত গভীর। যতক্ষণ না আমাদের রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা এই কালো সাম্রাজ্যের উৎসস্থলে আঘাত করবে, যতক্ষণ না কিংপিনদের কলকাতার আস্তানা ভেঙে দেওয়া হবে, ততক্ষণ কিন্তু আমাদের সীমান্ত অসুরক্ষিত, অরক্ষিতই থাকবে। আমাদের সুরক্ষা কেবল কাঁটাতারের নয়, আমাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে এই মুহূর্তে বাংলার সুরক্ষা। এই চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গকে এখনই নিতে হবে, কারণ এখন এই চ্যালেঞ্জ নিলে আগামী দিনে গিয়ে পশ্চিমবঙ্গ আরো নিরাপদ। আমি আপনি কি চাই? খুব বেশি হলে একটা নিরাপদ বাংলা। আর এই নিরাপদ বাংলার জন্য আমাদের কি প্রয়োজন বলুন তো? রাজনৈতিক সদিচ্ছা, পলিটিক্যাল উইল। শুধু কাঁটাতারের বেড়া আর বিএসএফ কতটা টহল দেবে সেই দ্বন্দ্বে কিংবা সেই বিতর্কে সীমানার সুরক্ষা থাকে নেই কিংবা আটকে নেই। সীমানার সুরক্ষা আটকে রয়েছে এই ক্রাইম নেক্সাসগুলোকে ভাঙার সদিচ্ছার উপর, এদের কিংপিনের কলকাতার ডেরাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সদিচ্ছার উপর, এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা কিংবা পলিটিক্যাল উইলের উপর। বাংলার সেই পলিটিক্যাল উইল কি আছে? কেন্দ্র এবং রাজ্যের সেই পলিটিক্যাল উইল কি আছে? এই প্রশ্ন করেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো লাগবেন। জয় হিন্দ।